আসসালামু আলাইকুম। কিডস অ্যান্ড মম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কাছ থেকে আসলে অনেক প্রশ্ন আমরা পাচ্ছি, আপনাদের অনেক জিজ্ঞাসা। তো আজকে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সঞ্জিদা উনি বলেছেন যে ওনার বয়স 20 বছর এবং ওনার প্রেগনেন্সির সময় ওনার বমিটা একটু বেশি হয়। এখন উনি কি করবেন? আচ্ছা সঞ্জিদা, যেটা হয় যে বমিটা প্রেগনেন্সির একটা স্বাভাবিক লক্ষণ, যেটা প্রেগনেন্সিতে সবারই কম বেশি হয়ে থাকে। তো আপনার যেহেতু বমিটা বেশি হচ্ছে, তা আমার মতে আপনি যেটা করবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ তো অবশ্যই আপনাকে নিতে হবে, কিন্তু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বা খাবারের ক্ষেত্রে কিছু হ্যাবিট আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা দেখে থাকি যে মারা যখন বমি হতে থাকে আবার পানি খান, এবং পানি কিন্তু বমির প্রবণতাটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। সুতরাং আপনি খাবার খাওয়ার সময় একটু শুকনো খাবারগুলো খাবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি পানি না খেয়ে একটু ড্রাই খাবার, যেমন মুড়ি, টোস্ট অথবা ড্রাই কেক অথবা চিড়া, এই জাতীয় জিনিস খেতে পারেন। এবং একটু বেলা হলে আপনি যদি নাস্তাটা নেন, তাহলে আমার মনে হয় এই বমির প্রকোপটা কিছুটা হলেও আপনার কমবে। এবং তার সাথে আপনি অবশ্যই বমির প্রতিষেধক যে ওষুধ সেটা খাবেন। আচ্ছা, মৌসুমি উনি 4 মাসের প্রেগনেন্ট। উনি সৌদি আরবে থাকেন এবং তার পেটে যমজ সন্তান রয়েছে। উনি 7 মাস চলাকালীন সময় উনি দেশে যাবেন। তো এটা কোনো বাচ্চার কোনো সমস্যা হবে কিনা উনি জানতে চেয়েছেন। তো মৌসুমি, আপনার খুবই ভালো খবর যে আপনি যমজ সন্তানের মা হতে চলেছেন। তো সাধারণত আমরা বলে থাকি যে 5 মাসের থেকে 8 মাস পর্যন্ত এই সময়টায় লং জার্নি বা দূরপাল্লা জার্নি করা যেতে পারে এবং এয়ার ট্রাভেলও করা যেতে পারে। সুতরাং আপনি 7 মাসের সময় যদি দেশে চলে আসতে চান, আমার মনে হয় সেটা আপনার জন্য সমস্যা হবে না। তবে আপনাকে অবশ্যই এয়ারলাইন্সকে ওখানকার ডাক্তারের পরামর্শের যে ছাড়পত্র সেটা দেখাতে হবে যে আপনার এই সময়ে জার্নিটা নিরাপদ, সেইটার একটা ছাড়পত্র এয়ারলাইন্সকে অবশ্যই দেখাতে হয়। এই হলো আপনার সমাধান। ফাতেমা আক্তার উনি এখন গর্ভাবস্থাতে উনি জানতে চেয়েছেন যে গর্ভাবস্থায় যদি 2.5 মাসের গর্ভাবস্থা ওনার, এই সময় যদি বিড়াল আঁচড় দেয় এবং সামান্য রক্ত আসে, তবে কি তাকে ইঞ্জেকশন দিতে হবে কি না, এবং ইঞ্জেকশন নিলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে কি না। আসলে গর্ভকালীন আপনার 2.5 মাস বলতে চাচ্ছেন যে গর্ভাবস্থা, আপনার বিড়ালে আঁচড় দিয়েছে। অনেক সময় বিড়ালের আঁচড়ের সাথে নখের আঘাতে টিটানাসের সম্ভাবনা থাকে। এখন আসলে এটা বলা মুশকিল যে আপনি যে বিড়ালটা আপনাকে আঁচড় দিয়েছে সেটা কি আক্রান্ত বিড়াল ছিল কি না। তবে আমার মনে হয় আপনার যদি বেশি আপনি অবশ্যই একজন সার্জারির ডক্টরের সাথে এই বিষয়ে পরামর্শ করা উচিত, এবং টিটেনাসের ইঞ্জেকশনটা নিয়ে ফেলাটা আপনার জন্য ভালো হবে, যাতে আপনার এই ধনুষ্টঙ্কারের সম্ভাবনাটা এতে কম হবে আর কি। আচ্ছা, আর একজন দর্শক উনি বলেছেন যে ওনার বয়স 35 বছর, ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, ওনার 2টি বাচ্চা রয়েছে। এখন উনি আরেকটি বাচ্চা নিতে চান এবং ওনার হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ। এখন উনি জানতে চাচ্ছেন যে উনি বাচ্চা নিতে পারবেন কি না। আচ্ছা মা, আপনি বলছেন যে আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, সুতরাং আপনি এর আগে আপনার 2টা বাচ্চা রয়েছে, 2টা বাচ্চা আপনার হাজব্যান্ড ও পজিটিভ বা যেটাই হয়ে থাকুক পজিটিভ ব্লাড গ্রুপ। সুতরাং আমরা যেটা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, ও নেগেটিভ মা যারা হয়ে থাকে তাদেরকে আমরা সাধারণত গর্ভ অবস্থাতে বা গর্ভের ডেলিভারির পরে যারা নেগেটিভ রক্তের মা এবং যাদের বাচ্চা পজিটিভ তাদেরকে অ্যান্টি-ডি ইঞ্জেকশনটা দিয়ে থাকি। তো আমার মনে হয় আপনার যেহেতু অলরেডি 2টা বাচ্চা রয়েছে, তো প্রতিটা ক্ষেত্রে আমার ধারণা আপনি নিশ্চয়ই সেই অ্যান্টি-ডি ইঞ্জেকশনটা গর্ভ অবস্থার ডেলিভারির পরে নিয়েছেন। ডেলিভারি 72 ঘন্টার পরে এই ইঞ্জেকশন 2টা নিতে হয় যদি বাচ্চার ব্লাড গ্রুপ ও পজিটিভ বা পজিটিভ হয়ে থাকে। সুতরাং যেহেতু আপনি বলছেন যে আপনার অলরেডি 2টা বাচ্চা আছে এবং আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, তার মানে আমি ধরে নিতে পারছি যে আপনি অলরেডি ওই ইঞ্জেকশনগুলো আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে না, আপনি আপনার আগের 2টা গর্ভের পরে ডেলিভারির পরে ওই ইঞ্জেকশনটা নেন নাই অ্যান্টি-ডি, তাহলে এখন যদি আপনার সেই প্রেগনেন্সি নেওয়ার প্ল্যান করে থাকেন, তবে অবশ্যই আপনাকে RH অ্যান্টিবডি টাইটার বলে একটা টেস্ট আছে, সেটা করতে হবে এবং সেটার জন্য আপনাকে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। উনি দেখে যদি আপনার টেস্ট করে দেখে যে না আপনার রিপোর্ট ভালো আছে, তাহলে আপনি অবশ্যই আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনার যদি রিপোর্টে এরকম আসে যে না আপনার অ্যান্টিবডি টাইটার হাই, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আপনার বাচ্চা না নেওয়াটাই ভালো। মিসেস শিমু মিস উম্মে সালমা উনি বলেছেন যে
ওনার কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো দিয়ে উনি ঠিক বুঝতে পারছেন না উনি প্রেগনেন্সি কিনা। যেমন ওনার পিরিয়ড হওয়ার 6 দিন আগেই নাকি ওনার ব্লিডিং হয়েছে, এবং পিরিয়ডের সময় যেভাবে পেইন হয় সেরকমভাবে পেইন হয়েছে নাভির নিচে, এবং কোমরে অনেক জায়গায় উনি ব্যথা হচ্ছে, সাথে ওনার মাথা ঘুরছে। বাট উনি টেস্ট করে দেখেছেন যে ওনার রক্তের রিপোর্টে প্রেগনেন্সি নেগেটিভ এসেছে। আসলে আমার মনে হয় যেখানে রক্তে প্রেগনেন্সির রিপোর্ট নেগেটিভ এসেছে, তার মানে আপনার যে সমস্যাগুলোর বা যেই সিমটমগুলোর কথা আপনি বলছেন, তাতে এটা বোঝা যায় না যে আপনি প্রেগনেন্ট। হতে পারে অনেক সময় পিরিয়ড একটু আগে পরে হতে পারে, অনেক সময় পিরিয়ডের সময় ব্যথা বেশি হয়, কোমরে ব্যথা করে, এবং অনেক সময় এমন হয়ে থাকে যে পিরিয়ডের সময় মাথাও ঘুরতে পারে, বা পিরিয়ডের অন্য কোনো কারণে মাথা ঘুরতে পারে। সুতরাং আমার মনে হয় এই সিমটমগুলোর সাথে আপনি প্রেগনেন্সির সিমটমকে মিলাবেন না। যেহেতু আপনার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ, সুতরাং সেটাকে আমরা নেগেটিভই ধরে নিচ্ছি। কিন্তু তারপরেও যদি আপনি স্বাভাবিকভাবে আপনার পিরিয়ড না হয়ে থাকে, তাহলে আপনি আমার মনে হয় আবার প্রেগনেন্সি টেস্ট বা সেরাম বিটা ইসিজি বলে একটা টেস্ট আছে, সেটা করে দেখতে পারেন যে অন্য মানে গর্ভকাল মানে জ্বরের মধ্যে প্রেগনেন্সি না হয়ে বাইরের একটোপিক কোনো প্রেগনেন্সি হলো কি না। নাসরিন পারভিন উনি বলছেন যে ওনার মেয়ের বয়স 8 মাস, তার মানে আপনার একটা বাচ্চা আছে যার বয়স 8 মাস, এবং সেটা নর্মালভাবে হয়েছে। এখন ওনার সমস্যা যেটা হচ্ছে উনি পেশাব আটকাতে পারেন না। তো এটা একটা মানে প্রবলেম যেটা অনেক সময় হয়ে থাকে গর্ভের পরপরই। নর্মাল ডেলিভারির সময় আসলে আমাদের যোনিপথে এবং পেশাবের রাস্তাতে অনেক প্রেশার যায়। তো অনেক সময় হয়ে থাকে যে স্বাভাবিকভাবে পেশাবের রাস্তার যেই পেশাব আটকে রাখার যে ক্ষমতাটা, সেটা কিছুটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে যেটা করতে হবে আমি বলবো যে আপনি যেটা করবেন যে সময় ধরে টয়লেটে যাবেন, পেশাব অনেকক্ষণ আটকে রাখবেন না, এবং কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো করলে পেশাবের রাস্তায় পেশাব আটকে রাখার ক্ষমতাটা বেড়ে যায়। তো আমার মনে হয় আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ব্যায়ামগুলো করলে আপনার এই সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ। মিসেস তুনো উনি বলছেন উনি 4 মাসের গর্ভবতী, এবং ওনার সাদা স্রাব যাচ্ছে এবং দুর্গন্ধ যাচ্ছে এবং চুলকাচ্ছে। তো আপনার যে সমস্যাটার কথা বলছেন যে সাদা স্রাবের সাথে দুর্গন্ধ, চুলকানি, তাতে বোঝাই যাচ্ছে যে আপনার ইনফেকশন হয়েছে। সুতরাং আমার মতে আপনি যেটা করবেন এখন বাসাতে হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে সেটা দিয়ে মাসিকের রাস্তাটা ধুবেন, এবং অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি পিরিয়ডে যেই ওষুধগুলো সেবন করলে সমস্যা হয় না বা গর্ভের ঝুঁকিতে পড়ে না, সেই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করা এবং সেবন করতে পারেন। মাহমুদ সাহেব উনি বলেছেন যে সি সেকশনের জন্য কোনটা ভালো, কসমেটিক সেলাই নাকি নর্মাল সেলাই? আসলে সিজারিয়ান সেকশনের জন্য আমরা সাধারণত এখন যে সেলাইগুলো দিয়ে থাকি সেটা কসমেটিক সেলাই বলা হয়ে থাকে, ইন্ট্রাডার্মাল সেলাই, যে সেলাইগুলো কাটা লাগে না পরবর্তীতে এবং সুতাটা অটোমেটিক শরীরের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা যদি অধিক স্থূল হন, পেটের চামড়ার মধ্যে মানে পেটে যদি অনেক চর্বি থাকে, বা মায়ের যদি ডায়াবেটিস থাকে বা ইনফেকশান থাকে, তো এরকম থাকলে অনেক সময় আমরা দেখা যায় যে এই সিজারিয়ান সেকশনের সময় কসমেটিক সেলাই না দিয়ে এমনি নর্মাল যেই সিল্ক দিয়ে সেলাই দিয়ে থাকে, যে সেলাইটা কাটতে হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে এই দুইটা ডিসিশন নিতে হয় যে আমরা কসমেটিক সেলাই দিব নাকি নর্মাল যে সেলাই সেটা দিব। সুতরাং দুটা কোনটা ভালো খারাপ বলে আসলে ব্যাপারটা না, যার ক্ষেত্রে যেটা প্রয়োজন আমরা সেই সেলাইটাই দিয়ে থাকি আর কি। এলিন ইসলাম উনি বলছেন যে সহবাস করলে জ্বালাপোড়া করে এবং চুলকানি হয়, তো উনি কী করতে পারেন? তো আমার মনে হয় যে জিনিসটা হতে পারে আপনার সহবাসের সময় জায়গাটা যেটা সাধারণত কিছু পিচ্ছিল উপাদান নিঃসরণ হয় সেটা যদি না হয়ে থাকে, তাহলে অনেক সময় সহবাসের সময় জায়গাটা শুকনা থাকার জন্য জ্বালাপোড়া হতে পারে, বা ইনফেকশনের কারণে এই চুলকানি হতে পারে। তো আমার মনে হয় আপনি অচিরেই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার যোনিপথের পরীক্ষা লাগবে, ওখান থেকে দেখতে হবে যে কোনো ইনফেকশন হয়েছে কিনা। ইনফেকশন হলে সেই অনুযায়ী আপনাকে ওষুধ দিতে হবে। আসলে এমনি আপনাকে না দেখে ওষুধ দেওয়াটা মুশকিল এই ক্ষেত্রে। মিসেস ইয়াসমিন উনি বলছেন যে ওনার 3টা বাচ্চা আছে, এখন ওনার হচ্ছে হাঁচি কাশি দিলে পেশাব ঝরে, এটার জন্য উনি কী করবেন? তো যেহেতু আপনার 3টা বাচ্চা হয়েছে, আপনি বলেননি আপনার 3টা বাচ্চা কি সিজারে হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে। সাধারণত নর্মাল ডেলিভারি হওয়ার পর অনেক সময় এই পেশাবের এই সমস্যাটা হয়ে থাকে। তো আমার মনে হয় আপনি যেটা করতে হবে, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। কিছু ব্যায়াম আছে সেটা করতে হয়, আর কিছু ওষুধ আছে যেগুলো দিলে আপনার এই হাঁচি কাশির সময় পেশাবের ঝরার সমস্যাটা কমবে। তো আমার মনে হয় আপনি গাইনি বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে পরামর্শ করেন। আর তুষার চৌধুরী উনি বলেছেন যে ওনার ওয়াইফ 23 সপ্তাহ প্রেগনেন্ট,
ওনার সাধারণত টয়লেট করতে গেলে তার পায়খানার শেষ পর্যায়ে কিছু রক্ত যায়, হ্যাঁ, এবং ওনার কোনো পায়েসের সমস্যা কখনোই ছিল না, বাট পায়খানাটা যেদিন ওনার এই সমস্যাটা দেখা দিয়েছিল সেই দিন মনে হয় ওনার পায়খানাটা শক্ত হয়েছিল। তো উনি এখন জানতে চাচ্ছেন এটার জন্য কি করবেন। আসলে তুষার চৌধুরী সাহেব, হতে পারে আপনার ওয়াইফের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকতে পারে। তো প্রেগনেন্সিতে যেটা হয় থাকে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের প্রবলেমের জন্য জোর দিয়ে টয়লেট করতে গেলে অনেক সময় রক্ত যেতে পারে পায়ের পথে। তো আমার মনে হয় আপনি যেটা ইনিশিয়ালি যেটা করতে হবে যে ওনাকে পায়খানাটাকে নরম রাখার জন্য শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, বিশেষ করে ডাটা জাতীয় খাবার বা ফাইবার যেগুলো আছে সেই ধরনের খাবার খেতে হবে, পানি খেতে হবে 2.5 থেকে 3 লিটার, এবং এটাতে হবে যেটা ওনার পায়খানাটা নরম হবে, এবং পায়খানা নরম হলে সাধারণত প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমার মনে হয় এই সমস্যাটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরেও যদি ওনার পায়খানা নরম হওয়া সত্ত্বেও যদি উনি এভাবে আবার কখনো দেখেন যে পায়ুপথে রক্ত যাচ্ছে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে পায়ুপথের ডক্টর অথবা গাইনি ডক্টরের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন, যেহেতু উনি গর্ভবতী, এবং সেই ওরকম হলে আমাদেরকে কিছু পায়ুপথে ব্যবহারের ওষুধ এবং কিছু মুখে খাওয়ার ওষুধও দিতে হতে পারে। সাফায়েত, উনি বলেছেন যে ওনার ওয়াইফের এখন প্রথম ট্রাইমেস্টারে প্রেগনেন্সি চলছে, ওনার ওয়াইফেরও সেই কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, ডাক্তার সাহেব ওনাকে অ্যাভোলাক দিয়েছেন কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তো আপনার ক্ষেত্রে আমি বলবো, যেটা তুষার চৌধুরী সাহেবকে আমি বললাম, যে আপনার ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রেও উচিত হবে যে অবশ্যই বেশি করে শাকসবজি এবং ফাইবার জাতীয় খাবার খাওয়া, এবং সিরাপ অ্যাভোলাকটাও খেতে পারেন, সমস্যা নেই। ইসবগুলের ভুষিও বাজারে পাওয়া যায়, যেটা আপনি পানিতে গুলে সাথে সাথে খেয়ে নিতে হবে। এগুলো করেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাইম ইসলাম নয়ন, উনি বলেছেন ওনার ওয়াইফের এখন 15 সপ্তাহ প্রেগনেন্সি চলছে, ওনার ডায়াবেটিস আছে এবং ইনসুলিন নাই 4 করে, মাঝে মাঝে ওনার সুগার লেভেল কমে যায়, আবার হাতে জ্বালা পোড়া করে, ঘুমাতে পারেন না। ইনসুলিন নেওয়ার পরেও কেন এমন হচ্ছে? আসলে ইনসুলিনটা প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হয় না স্বাভাবিক ডায়েটের মাধ্যমে, তাদের আমরা ইনসুলিন দিয়ে থাকি। তো আপনার যেটা প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায় যে রোগীরা যদি ঠিকমতো না খান এবং সময় বেঁধে যদি না খান, তাহলে অনেক সময় সুগার সাডেন ফল করতে পারে, কারণ আপনার সন্তান বা গর্ভের যে সন্তান সেটা মার কাছ থেকেই তার প্রয়োজনীয় সুগারটুকু বা পুষ্টিটুকু নিয়ে যাচ্ছে। সুতরাং অনেক সময় এমন হয়ে থাকে যে মার সুগার কমে যায়, হাইপো হয়ে যায়, তখন সুগার লেভেল কমে যেতে পারে। এই জন্য এরকম ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করতে হবে যে বাসাতে সেলফ মনিটরিং করার জন্য গ্লুকোমিটার রাখতে হবে। আপনি খাওয়ার পূর্বে এবং পরে আপনার সুগারটা দেখতে পারেন, এবং চাইলে সুগার লেভেল যদি কমে যেয়ে থাকে সেক্ষেত্রে ইনসুলিন মাত্রাটা কম নিতে হবে, 2 করে কমাতে পারেন। আর যদি দেখা যায় যে না সুগারের লেভেল বেশি, সেক্ষেত্রে আপনি ইনসুলিন লেভেল 2 বাড়িয়ে নিতে পারেন। তো এটুকু করা যেতে পারে। আর ঘুমাতে না পারা, এটা অনেক সময় প্রেগনেন্সিতে হয়ে থাকে, হাত পা জ্বালা পড়া করে, ঘুমাতে পারে না। আসলে সেক্ষেত্রে আমরা ওভাবে ঘুমের ওষুধ দিয়ে থাকি না, কিন্তু তারপরেও যদি এমন হয় যে খুব বেশি সমস্যা হচ্ছে, আমার মনে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ঘুমের ওষুধ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেওয়া লাগতে পারে। আজকে পর্যন্ত এগুলোই আপনাদের সাথে আমার প্রশ্ন উত্তর পর্ব ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।